যে জায়গার নাম হচ্ছে মিয়াপুর। তখনকার সময়ে নাম ছিল মিয়াপুর, বর্তমানে নাম হয়েছে মায়াপুর। সংবাদটা পৌঁছে গেল ওই মিয়াপুরে। মিয়াপুরে কে আছে? মলয়চাঁদ কাজী। এই মলয়চাঁদ কাজীর বাড়িতে গেল এই পাষণ্ডরা। তা গিয়ে দাঁড়িয়েছে, মলয়চাঁদ কাজী বসে আছে। ভাবটা এইরকম ভাবে অনুভব করুন। আপন আপন গুরুপাদ পদ্ম হৃদে ধরে আপনারা রাধাকৃষ্ণের লীলা কথা যখন শ্রবণ করেন, তখন লীলাকে আস্বাদন করেন এই ধারায়। সেই একই ধারায় চৈতন্য লীলা কথা সাধন করুন, দেখবেন লীলা স্মরণ হবে। কখনো মনে হবে না যে চৈতন্য লীলা পালা। এখনো দেখবেন, কথাটা খুবই খাঁটি কথা। আমি গতকালও বীরভূমে, জেলা বীরভূমে পানুরিয়া গ্রামে দাঁড়িয়ে বলে এসেছি, আজও বলছি। এখনো কোনো বক্তা যদি জগাইমাদা উদ্ধার করে, বক্তা যদি খুব খ্যাতি অর্জন করে থাকে, বলে সবই ঠিক আছে, বড় কীর্তনিয়া, কিন্তু জগাইমাদা উদ্ধার পালা করল। আমি বলতে চাই সভা মধ্যে দাঁড়িয়ে, প্রভু রামচন্দ্র যা করেছেন ত্রেতা যুগে সব লীলা আপনার ধারণায়, তাই তো? আর দাপর যুগে শ্রীকৃষ্ণ যা করেছেন গোপ গোপী নিয়ে, সবই লীলা আপনার ধারণায়, তাই তো? আর নিতাই গৌর দুই ভাই নদিয়ায় এবং তারপর সন্ন্যাস ধর্ম নিয়ে যখন নীলাচলের পথে যাচ্ছে, তখন যা যা প্রকাশ করেছে এই সবই পালা। ভালো ভক্তি অর্জন করেছেন। আসলে দোষটা আপনার নয়, দোষটা কার? দোষটা আমার। আমি যখন কাজী উদ্ধার বর্ণনা করছি, আমি যখন জগাইমাদা উদ্ধার বর্ণনা করছি, আমি যখন চপলগোপাল উদ্ধার বর্ণনা করছি, তখন আমি গ্রন্থ অধ্যয়ন করে বা গ্রন্থ পড়াশোনা করে কিন্তু দাঁড়াইনি। আমি কি করেছি? কোনো এক নাম করা বক্তার ক্যাসেট আছে, ওই ক্যাসেটটা বেজেছে ঘরে, বারবার বাজিয়েছি, যা যা পেয়েছি সব টুকেছি, তারপর টোকা কথা বলেছি। এই জন্যই আপনার লীলা আস্বাদন হয়নি। যার জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, রাধাকৃষ্ণের লীলা কথা শুনতে গিয়ে আপনারা যেমন বিচার করছেন কার মুখে শোনা উচিত, তেমনি চৈতন্য লীলা কথা তার মুখ থেকে শুনতে হবে যা চৈতন্য লীলা সম্বন্ধে ভালো করে অবগত। না হলে আপনার সারা জীবন ধরে পালাই ভাবা হবে। এটা মূল দোষ হচ্ছে বক্তা। অতএব আজকের সভাতে দাঁড়িয়ে বলি, আপনারা শুধু লক্ষ্য রাখবেন ঠিক ঠিক যাচ্ছে কিনা। ওপার থেকে পণ্ডিতরা এলো, এরা পণ্ডিত কিন্তু পাষণ্ড, মানে সেই রকম ভক্তি তো আসেনি, যার জন্য গৌর সুন্দর ভগবান এটা তাদের মধ্যে অনুভব হচ্ছে না। হবে কি করে? তাহলে যে গোপীনাথ আচার্যের কথা মিথ্যা হয়ে যায়। পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, দেবগুরু বৃহস্পতি সমতুল্য জ্ঞান, যিনি এত জ্ঞান অর্জন করলেন, তিনিও পর্যন্ত প্রশ্ন করেছিলেন গোপীনাথ আচার্যের কাছে গিয়ে। গোপীনাথ আচার্য ভক্তিরসে ডুবে গেছে। শুধু কি ভক্তি আছে, তার সঙ্গে জ্ঞানও আছে। সেই রকম জ্ঞান অর্জন করেছে বলেই নুইয়ে পড়েছে গৌরপাদ পদ্মে। আর সেই ব্যক্তির কাছে গিয়ে যখন বলছে, আচ্ছা আপনি কি বলেন, গৌর কি ভগবান? তখন তিনি বলছেন, শুনুন আপনি শাস্ত্রজ্ঞ, আপনাকে আমি কি বোঝাবো, তবে একটা কথা বলতে পারি, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অর্থাৎ এই কথা থেকে আমাদের অনুভব রাখতে হবে, ভগবত তত্ত্ব তার কৃপাবিহীন হবে না। তাই এরা শাস্ত্রজ্ঞ পণ্ডিত, হিন্দু পণ্ডিত, অন্য ধর্মের না, হিন্দু, কিন্তু পণ্ডিত হয়েছে, শাস্ত্রজ্ঞ হয়েছে, উপলব্ধি নাই। যার জন্য এরা মহাপ্রভু গৌরসুন্দরের বিরুদ্ধে গিয়ে এরা কাজীর বাড়িতে এসে দাঁড়িয়েছে। এখন কাজী মলয়চাঁদ কাজী, যিনি নদিয়ার শাসনকর্তা, তিনি জিজ্ঞাসা করছেন, আপনারা ওপার থেকে পণ্ডিতগণ আপনারা এখানে এলেন আমার বাড়িতে, কি ব্যাপার বলুন তো। যখনই প্রশ্ন করেছে কি ব্যাপার, তখন এক পণ্ডিত আরেক পণ্ডিতের মুখের দিকে তাকিয়ে বলছে, এই তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো না, তুমি বলো, তুমি বলো, তুমি বলো না, তুমি বলো, তুমি বলো, তুমি বলো না, তুমি বলো, তুমি বলো, তুমি বলো না। মলয়চাঁদ কাজী প্রশ্নের মুখে পড়ে একজন আরেকজনকে বলছে তুমি বল, ও বলে তুমি বল, ও বলে তুমি বল। মানে ভাবটা হচ্ছে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, যদি বলে বিপদে পড়ে। তখন মলয়চাঁদ কাজী একটু ক্রোধবশত, খেদবশত কণ্ঠস্বরটা একটু উঁচু দিকে উঠিয়ে বললেন, কি ব্যাপার বলুন তো, আপনারা কি করতে আমার বাড়িতে এসেছেন?
হ্যাঁ হুজুর, কিছু মনে নেবেন না। হ্যাঁ, অনেক আগে আপনি বলেছিলেন কি জানতে চাইছেন, আমরা জানাতে এসেছি ওপারে নবদ্বীপে, মানে নিমাই। হ্যাঁ হ্যাঁ, ওই জগন্নাথ মিশ্রের ছেলে, নিমাই। শাস্ত্রজ্ঞ শাস্ত্রজ্ঞ। আমরা বলছি না ও পড়াশোনা জানে না, 14 বছর বয়সের মধ্যেই সব কিছু জেনে গেছে, এটা সঠিক। কিন্তু কিছু কিছু আচরণ, কিছু কিছু কথাবার্তা বড় কানে বাঁধে, বড় কানে বাঁধে। তাই এসেছি, আপনি যদি একটা বিহিত করে দেন। আমি কি করব? বলছি ওই সারাদিন না, শুধু দিন নাই সন্ধ্যা নাই কিছু নাই, সব সময় ভালো লাগে মরা ফেলা নাম। ওই মরা ফেলা না, পথে ঘাটে চলতে ফিরতে হরি বল হরি বল হরি নাম সংকীর্তন করছে, বাজে বাজে হরি বল হরি বল, এটাকে বিহিত কর। মলয় চাঁদ কাজী বললেন, শুনলাম, বুঝলাম, চেষ্টা করছি, দেখি কি করা যায়। আপনারা পণ্ডিত, আপনাদের মান্যতা, কথার মান্যতা দিতে হবে। আমি বলছি আপনারা আমার কুটির ছেড়ে চলে যান, আমি শুনলাম, দেখি কি করা যায়। দিয়ে চলে এলো, বার্তাটা দিয়ে চলে এলো। এটা কিন্তু কাউকে বুঝতে দিল না যে ওপারে গিয়েছিল। এদিকে নিতাই গৌর দুই ভাই নামদানে প্রেমদানে মেতে উঠেছে সবাই। একদিকে গঙ্গাস্রোত, একদিকে ভক্তস্রোত। কে বলে গৌরাঙ্গ ভালো ভালো ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, আর বাকিরে দেখো গো সরল সুন্দর, ভেতরে দেখিবে কালো। বাহিরে দেখো সরল সুন্দর, ভেতরে দেখিবে কালো। ও নদী আর নিমাই ছেলে নয় ভালো, নদী আর নিমাই ছেলে নয় ভালো। আর বাকিরে ভালো ভেতরে কালো, নদী আর নিমাই ছেলে নয় ভালো। বাহিরে ভালো ভেতরে কালো। আস্তে এই কথাটা যেমন একদিক দিয়ে ভাবলে কথাটা একরকম দাঁড়ালো, আরেক দিক দিয়ে ভক্তি রসে যারা ডুবে গেছে তারা আবার দেখবেন এই কথাটাই খুব উল্লাসে বলছে। ঠিক 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 ঠিক, রাধা কৃষ্ণ মিলিত তনুগো, রাধার প্রেমকে গুরু করে কান্তি দিয়ে নদিয়াতে উদয় হলো গৌর সুন্দর। কেন এলো না 3 বাসনা পূর্ণ করতে। ওই ব্রজের কৃষ্ণ, তার 3টি বাসনা অপূর্ণ ছিল, সেই 3টি অপূর্ণ বাসনা পূর্ণ করবার জন্য তিনি এবার নদী এলেন। এবার নদী আসার সময় তিনি বললেন, আমি ব্রজ ছেড়ে নদে যাব, আমি ব্রজ ছেড়ে নদে যাব, নদে ব্রজ উদয় হবে। নদী আর নিমাই ছেলে নয় ভালো, নদী আর নিমাই ছেলে নয় ভালো। ওর বাকিরে ভালো ভেতরে কালো, এবার ব্রজ থেকে নদী এলো। বাহিরে ভালো ভেতরে কালো, ও ব্রজ লো যে নদী এলো। বাহিরে ভালো ভেতরে কালো। ও নদী আয় ব্রজ উদয় হলো, হরি হরি উদয় হলো। নদী আয় ব্রজ উদয় হলো। নদী আর নিমাই ছেলে নয় ভালো, তাই বাকিরে দেখ। ভক্তিরসে যারা ডুবে গেছে পরম বৈষ্ণব, তারা কিন্তু শ্রীমুখে বারবার বলছে, শুনুন, আপনারা তো ভগবানের মাধুরী গাইছেন, ভক্তের মাধুরী গাইছেন। এই ভগবান আর ভক্ত উভয়ই যে ধামে দাঁড়িয়ে নাম প্রচার করলো, সেই ধামের কি মাধুরী জানেন? কি মাধুরী? নবদ্বীপ হেন তীর্থ, নবদ্বীপ হেন তীর্থ, ত্রিভুবনে নাই, ত্রিভুবনে নাই। যাহায় অবতীর্ণ আমার শ্রী চৈতন্য গোসাই। যাহায় অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। আমি ত্রিভুবন কথাটা তো আপনারা সকলেই জানেন, স্বর্গবত্ত পাতাল, এটা অধিক ভক্তির কথা। কিন্তু বাস্তবতা রেখে কথা যদি বলতে হয়, তাহলে গোটা ভারতবর্ষের কথা যদি চিন্তা করি, ভারতবর্ষের মাটিতে বহু তীর্থ আছে। এখানে যারা উপস্থিত ভক্তগণ আছেন, উভয় আপনারা অনেক অনেক অনেকে অনেক তীর্থ ঘুরেছেন। ভারতবর্ষের মাটিতে যত তীর্থ আছে, সব থেকে শ্রেষ্ঠ তীর্থের নাম হচ্ছে ধাম নবদ্বীপ। তত্ত্ব বিচারে না, নবদ্বীপ শুধু নবদ্বীপ ধাম নয়, নবদ্বীপ ভক্তির অনুভব নিয়ে বললে বলা যায়, স্মরণ মননে বলা যায়, ভজনীয় স্মরণে ওই ধাম বৃন্দাবন গুপ্তভাবে আছে। কারণ নদিয়ার ওই ব্রজের কৃষ্ণ যখন গৌর হয়ে এলো, একা গৌর এলো না, ব্রজেতে যারা যারা ছিল সকলকে নিয়ে এলেন নদিয়ায়। বাহিরে দেখো গো সরল সুন্দর, যেমন পটে আঁকা,
অন্তর খুঁজিলে দেখিতে পাইবে তিন ঠাই তিন বাঁকা ও যে বাঁকা কালো কালো ও যে বাঁকা কালো কালো ছেলে নয় ভালো বাঁকা কালো ছেলে নয় ভালো বাঁকা কালো ওরে অন্তর খুঁজিলে দেখিতে পাইবে তিন ঠাই ঠাই দিন বাঁকা আবার নাচিয়া নাচিয়া রমণীর পানে নাচিয়া রমণীর পানে মনোমজনে যায় নাচিয়া নাচিয়া রমণীর পানে বঙ্কিম নজনে যায় আপনি নাচিয়া শ্রী গৌর হরি আপনি নাচিয়া শ্রী গৌর হরি কলির জীবের না যায় কলির জীবের না চায় ও আপনি নেচে না যায় গৌর হরি আপনি নেচে নাচায় গৌর হরি কলি জীবের প্রতি করুণা করি মুখে বলে হরি হরি জীবের প্রতি করুণা করি মুখে বলে হরি হরি জীবের প্রতি করুণা করি ওরে আপনি নেচে না যায় গৌর হরি আপনি নাচিয়া শ্রী গৌর হরি কলির জীবের না যায় জীবের না যায় এমন যে প্রাণের প্রাণ গৌর সুন্দর, যার নাম দানে প্রেম দানে জগৎ মাতল জগৎ ভাসল, তার বিরুদ্ধে এলেন মলয় চাঁদ কাজী। প্রথমে কি করলেন? তিনি নিজে এলেন না, ওপারে বসে লোকজন তার লোকজনদের ডেকে বললেন, তোমরা কিছু লোক লাঠি নিয়ে, মনে রাখবেন অস্ত্র নিয়ে যেতে বলেনি, কোনো শানিত কৃপান নিয়ে যেতে বলেনি, লাঠির কথা বলেছে। এই জায়গাটাই তো এই কথাগুলো বলার জন্যই কিন্তু আমি আগে কথাটা সেরে নিয়েছি। জানবে, জেনে বলো, বাধা নাই, বলবার অধিকার সকলের আছে। জানো, কেউ কোনো অস্ত্র নিয়ে আসেনি, শুধু হাতে লাঠি ছিল। এমনকি শুধু তাই নয়, আগে ভাগেই বলে দিই, তাহলে বুঝতে অসুবিধা হবে না, লীলা বোধগম্য হবে, কারোর গায়ে কিন্তু হাত দেয়নি। মলয় চাঁদ কাজী বলেই দিয়েছিলেন, কাউকে আঘাত করবেন না, যারা হরিনাম করছে তাদের কাউকে আঘাত করবেন না, কাউকে মারবেন না, লাঠি নিয়ে যাবেন, ভয় দেখাবেন, লাঠি তুলবেন, মারবার জন্য উদ্যত হবেন, কিন্তু স্পর্শ যেন না হয়। তাহলে কি ভেঙেছিল? ওই ওপার থেকে যখন লোকজন পাঠালো, এই সবাই যখন হরিনাম করছে, এই মলয় চাঁদ কাজী তাদেরকে পাঠিয়ে দিয়ে পরে তিনি নৌকায় চেপে ওপার থেকে পারে এলেন। ইতিমধ্যে এসে দেখছে একটা মানে জটলার সৃষ্টি হয়ে গেছে এবং দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে, যে যেদিকে পাচ্ছে ছুটে পালাচ্ছে। কেন না, ইতিমধ্যে কিন্তু ওই লাঠি হাতে যারা তারা ছুটে গেছে, যারা হরিনাম করছিল তাদের কাছ থেকে করতাল ছিনিয়ে নিলেন, নিয়ে ওই করতালটা যারা শিকলের ধ্বনিত হরিনাম করছিল তাদের কাছ থেকে শিকল ছিনিয়ে নিলেন, নিয়ে শিকল আছড়ে ফেলে দিলেন। তাহলে কি দাঁড়ালো? কারোর গায়ে কিন্তু আঘাত করলেন না। যে সকল যন্ত্র নিয়ে তারা উল্লাসে মেতে ছিল হরিনামে, করতাল শিকল সব ভেঙে দিল। তাহলে শিকল করতাল যদি ভক্তের হাত থেকে কেউ ভেঙে দেয়, কেমন কষ্ট হয় অনুভব করুন, দেখলে কেমন কষ্ট হবে। হাতে না থাকুক, যদি চোখেও পড়ে কেমন কষ্ট হবে। হরে কৃষ্ণ, কেমন কষ্ট হবে। সেই কষ্ট হয়েছিল গৌর সুন্দরে, সব ভেঙে দিল। তবু তারা এমন ভক্তিরসে ডুবে গেছে, সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে, হরি হরি বলে, নাচে দুটি বাহু তুলে হরি হরি বলে, ওরা নাচিয়ে দুটি বাহু তুলে ওই নদীয়ার রাজপথে, নাচে দুটি বাহু তুলে ওই নদীয়ার রাজপথে, দুটি বাহু তুলে হরি হরি বলে। যখন শিকল করতাল ভেঙে দিল, এই সব ভেঙে দিল, তখন তারা কি করলো? চিৎকার করে হরিনাম করলো, নেচে নেচে উল্লাসে রাজপথে। এই দৃশ্য দেখে যারা লাঠি হাতে এসেছিল, যারা খোল করতাল ভাঙলো, তারা গিয়ে এবার মলয় চাঁদ কাজীর কাছে, মলয় চাঁদ কাজী দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করলো কি হলো পরিণাম? বলছি কি বলবো হুজুর, খোল করতাল ভেঙে দেওয়ার পরও কিন্তু নাম বন্ধ হলো না, পারলে না। তখন মলয় চাঁদ কাজী ধীরে ধীরে হেঁটে হেঁটে, দৌড়ে নয়, হেঁটে হেঁটে এসে
ওই সবাই যখন হরিনাম করছে তাদের ওখানে এসে বললেন বন্ধ করুন। আমি মিয়াপুর থেকে মলয়চাঁদ কাজী এসেছি এপারে। আমি আপনাদের একটা সতর্কবাণী করে যাচ্ছি, মনে রাখবেন, সাবধানে থাকবেন। এই খোল করতাল ভেঙে দিয়ে আপনাদের হরিনাম বন্ধ করবার চেষ্টা করেছি, আমরা ব্যর্থ হয়েছি। তাই আমি আমার মুখ থেকে ঘোষণা করছি, ফের যদি হিদুয়ানি করো, ফের যদি হিদুয়ানি করো, আমার ঘরের ভাত খাইয়ে, আমার ঘরের ভাত খাইয়ে, লইমু তোদের জাতি, লইমু তোদের জাতি। এই কথাটা বললো আমার লোকেরা খোল করতাল ভেঙে দিয়ে চেষ্টা করেছে মাত্র হরিনাম বন্ধ করবার, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমি মলয়চাঁদ কাজী ঘোষণা করলাম, সতর্কবাণী, সতর্ক থাকবেন। আপনারা হিন্দু যারা আছেন, এই নবদ্বীপের মাটিতে হরিনাম করবার আগে 10 বার চিন্তা করবেন। যদি হরিনাম করি তাহলে ওই মলয়চাঁদ কাজী আমাদেরকে নিয়ে গিয়ে তার ঘরে ভাত খাইয়ে জাত নষ্ট করবে। শোনো শোনো নবদ্বীপবাসী, ফের যদি হিদুয়ানি করো, আমার ঘরের ভাত খাইয়ে, লইমু তোদের জাতি। এই কথা বলে মলয়চাঁদ কাজী তার লোকজনদের নিয়ে আবার নৌকায় চাপ, নৌকায় চেপে জলপথে এপার থেকে ওপারে এসেছে, আবার এপার থেকে ওপারে চলে গেল নিজ গৃহে। আস্তে এই কথা থেকে বুঝে নিন, কোনো তর্ক নয়। মহাপ্রভু গৌরসুন্দরের জন্ম কথা নিয়ে অনেকে অনেক রকম কথা বলে, আমি অত তর্কে যাব না। আমি শুধু একটা কথা বলবো, একটা কথা আমি যতটুকু বুঝেছি আমার উপলব্ধি থেকে বলি, আমার উপলব্ধির কথাটা বলি, সবাই শুনুন। মহাপ্রভু গৌরসুন্দরের বাড়ি যদি কাজীর বাড়ি যেখানে, সেই পারেই যদি হতো, কথাটা ধরুন ভালো করে, সেইখানে যদি মহাপ্রভু গৌরসুন্দরের জন্ম হতো, বাড়ি হতো, তাহলে মহাপ্রভু গৌরসুন্দর যখন দলবল নিয়ে এখানে এলো, তখন তিনি জলপথটা ব্যবহার করলেন কেন? এইভাবে ভাবুন না, ধরুন এই জায়গায় অনেকে বসতি করে আছে, আপনি আমার পাশের বাড়ি, তা আপনার পাশে এই পাশের বাড়ির লোকের সঙ্গে হিংসা, ক্রোধ, ক্ষেত অনেক কিছু হতে পারে, মারামারিও হতে পারে। তা আপনাকে মারবার জন্য আমি বিধাননগর ঘুরে আসবো কি? হ্যাঁ বা না? যুক্তি আছে কিনা কথা? বিধাননগর ঘুরে আসবো, শিয়ালদার আগের স্টেশন, এখানেই তো পরিষ্কার। ওপারে হলো গৌরসুন্দরের বাড়ি, আর এপারে হলো মলয়চাঁদ কাজীর বাড়ি। আপনি গ্রন্থ খুলুন, অত তর্কে যাওয়ার দরকার নাই। দেখুন, আমি আগেরটা পরেরটা আগে বলে দিচ্ছি। মহাপ্রভু গৌরসুন্দর যখন কাজীকে উদ্ধার করলো, উদ্ধার করে দলবল নিয়ে, মানে ভক্তদের নিয়ে, তিনি আবার ফিরে এলেন এপারে। কোন ঘাট দিয়ে? লেখা আছে চৈতন্য চরিতামৃতে, বারকোনা ঘাট পার হয়ে এলো। তাহলে বারকোনা ঘাটের কথাটা উল্লেখ করলো কেন? এইসব কথার প্রচার খুব কম, যার জন্য মানুষ, আমার আপনার মতো মানুষ বিচলিত। ঠিকভাবে প্রচার হয়নি বলে মানুষ যখন শোনে, মানুষ যখন কথাগুলো পায়, তখন ভাবে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। একেবারে খাঁটি কথা, গৌরসুন্দরের জন্ম হয়েছে এপারে, মলয়চাঁদ কাজীর বাড়ি ছিল মিয়াপুরে, মিয়াপুরটা ছিল ওপার। এখন প্রচলিত হয়ে গেছে মায়াপুর, মায়াপুর, মায়াপুর। তো অবশেষে কি হলো? ভক্তগণ ওই ভাঙা করতাল খোল, কাজী যখন চলে গেল, তারপরের ঘটনা, ভাঙা করতাল খোল এই সব নিয়ে এই শ্রীবাস সাঙ্গিনার দ্বারে এসে দাঁড়িয়েছে। আর প্রতিদিন মহাপ্রভু গৌরসুন্দর রাত্রি ভোর করে ঘরে ফিরে যায়। তার কপাটটা কিন্তু বন্ধ, দরজাটা বন্ধ আছে, ভেতরে আছে গৌরসুন্দর। আর ওই বাইরে দাঁড়িয়ে ভক্তগণ অপেক্ষা করছে, দ্বার খুলে বেরোলেই গৌরসুন্দরকে আমরা সব কথা বলবো। এই ভাঙা করতাল খোল নিয়ে দাঁড়িয়ে আছে, অঝরে কাজ। এই তো গৌরসুন্দর শ্রীবাস পণ্ডিতকে বললেন, শ্রীবাস, রাত্রি যখন ভোর হয়ে গেল, আকাশ পরিষ্কার, এবার মায়ের কাছে যেতে হয়, কপাট খুলে দাও। যেই কপাট খুলে দাঁড়িয়েছে, তখন গৌরসুন্দর দেখছে সব ভক্তরা এইভাবে দাঁড়িয়ে আছে। তবে যাই, আগে প্রথম মুক্তি, যাই গো আমরা জনমের মতো চলে যাই।